জানুয়ারি এসএফআই এর ডাকে বিকাশ ভবন অভিযান, তার আগে আমরা আমাদের সাথে পেয়েছি এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দিকে। দেবাঞ্জন দা, প্রথম প্রশ্ন যেটা তোমার থেকে জানার, যে বিকাশ ভবন অভিযান কেন, কি কি দাবিকে সামনে রেখে বিকাশ ভবন অভিযান? এইটা বোঝা গেছে যে গোটা পশ্চিমবাংলা জুড়ে শিক্ষা সংকট এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে বেরিয়ে আসবার বা কোনো সমাধানের উপায় রাজ্যের সরকার দেখাতে পারছে না। উল্টে এই সংকটটাকে প্রতিদিন এমনভাবে বাড়িয়ে তোলা হচ্ছে যাতে করে শিক্ষার গুরুত্ব বাংলার মানুষের কাছে কমতে থাকে। সিগনিফিকেন্স অফ এডুকেশন, কেন পড়াশোনা দরকার, কেন পড়বো, এই জায়গাটাকে আস্তে আস্তে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে বাংলার মানুষজন তারা মনে করে যে পড়াশোনা করার আর কোনো দরকার নেই। এতটাই দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রকে বাংলার সাধারণ লোক, গরিব, মধ্যবিত্ত অংশের মানুষ তাদের কাছে সামনে। এমন একটা পরিবেশ পরিস্থিতি, এটা তো দেখাই গেছে যে স্কুল দিনের পর দিন সরকারি স্কুল তুলে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে। এর আগেই 8,000 স্কুল বন্ধ হয়েছে, আবার এখন নতুন করে বলা হচ্ছে যে 3,000 স্কুল মার্জার করে দেওয়া হবে। যে স্কুল কমপ্লেক্সের কথা এনইপি বলেছে, নরেন্দ্র মোদীর শিক্ষানীতি যে কথা বলেছে, সেই একই কথা ঘুরিয়ে ও কমপ্লেক্স বলছে, এ বলছে মার্জার। এটা পদ্ধতি নাকি? স্কুলগুলোকে তো রিভাইভাল বেশি জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে। সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থার এমন পর্যায়ে এসে আমরা পৌঁছেছি যেখানে মানে পরিসংখ্যান বলছে, কেন্দ্রের সরকারের পরিসংখ্যান বলছে যে 3,500 স্কুল পড়ুয়া শূন্য পশ্চিমবাংলার বুকে। প্রায় 6,500 স্কুল ওয়ান টিচার স্কুল হিসেবে চলছে। 3,500 জিরো স্টুডেন্ট স্কুল, 6,500 ওয়ান টিচার স্কুল। একজন শিক্ষক সেই বাংলা পড়াচ্ছে, সেই অঙ্ক করাচ্ছে, সেই ভূগোল পড়াচ্ছে, সেই ইতিহাস পড়াচ্ছে, আবার সেই মিড ডে মিলের রান্না করছে, সেই মিড ডে মিলের খাবার আবার বন্টন করছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শিক্ষায় সরকারি ব্যয় বরাদ্দ না বাড়ালে কোনোদিন এই সংকট থেকে বেরোনো যাবে না। সরকার পাবলিকের টাকা খরচা করছে কিসের জন্য? এতটাই নির্লজ্জতার, অসভ্যতার জায়গায় পশ্চিমবাংলার সরকার পৌঁছে গেছে, তৃণমূলের সরকার পৌঁছে গেছে, যেখানে তাদের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে প্রতি পঞ্চায়েতে মদের দোকান তৈরি করবে। কিন্তু এই মুহূর্তের আওয়াজটা তো হওয়া উচিত ছিল যে প্রতি পঞ্চায়েতে, প্রতি ব্লকে স্কুল তৈরি করা দরকার, এবং পুরনো স্কুল, যে স্কুলগুলো বরাদ্দের অভাবে বন্ধের মুখে বা বন্ধ হয়ে গেছে, হানাবাড়িতে পরিণত হয়েছে, সেই স্কুলগুলোকে রিভাইভ করতে হবে। লাখ লাখ ছাত্রছাত্রী ড্রপ আউট, সরকার মুখ ফিরিয়ে বসে আছে। আমরা বারংবার বলছি যে অ্যান্টি ড্রপ আউট সেল স্কুল শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা অ্যান্টি ড্রপ আউট সেল তৈরি করা হোক। শিক্ষাবিদদের জুড়ে নাও, অভিভাবক, অধ্যাপক, শিক্ষক, তাদেরকে জুড়ে নেওয়া হোক। এই অ্যান্টি ড্রপ আউট সেলের জন্য, বিশেষ করে ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফেরানোর জন্য অ্যান্টি ড্রপ আউট স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, বিশেষ অর্থনৈতিক বরাদ্দ সরকার ঘোষণা করুক। পাবলিকের টাকাটা তো যাতে গরিব মধ্যবিত্ত মানুষজন, তাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগটা পায়, অবৈতনিক পড়াশোনার সুযোগটা পায়, তার জন্য ব্যবহার হওয়া দরকার। মদের দোকান খোলার জন্য তো ব্যবহার হওয়া দরকার নয়, বা সেই জন্য তো পাবলিক ট্যাক্সের টাকা দেয় না। কিন্তু সরকারের মনোভাব এটাই যে স্কুলগুলোকে তুলে দেওয়া, যাতে ঢালাও বেসরকারি স্কুলের রমরমা বাজার হয়। এবং সব থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরএসএস এর একল স্কুল, সরস্বতী বিদ্যা মন্দির, এরা যাতে জায়গা করে নিতে পারে সরকারি স্কুলের পরিবর্তে, বা সরকারি স্কুলের অল্টারনেটিভ হিসেবে আরএসএস এর একল স্কুল সরস্বতী বিদ্যা মন্দির যাতে জায়গা করে দিতে পারে, তার ব্যবস্থা করে দিচ্ছে মমতা ব্যানার্জি, ব্রাত্য বসুদের সরকার। কলেজের ক্ষেত্রেও এক ব্যাপার, সেলফ ফিনান্স কোর্স রমরমা, গভর্নমেন্ট সাবসিডাইজ কোর্স প্রতিদিন কমছে। সরকারি ভর্তুকির ব্যবস্থাটাই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। ফি স্ট্রাকচার কোন জায়গায় পৌঁছেছে? স্কুলের ফি, কলেজের ফি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। স্কুল বাধ্য হচ্ছে স্কুল বাড়িটাকে বাঁচিয়ে রাখবার জন্য ফিজের বোঝা ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিতে। যেহেতু সরকারি ভর্তুকি বন্ধ কলেজে, সেলফ ফিনান্স কোর্স তৈরি করে যেমন খুশি ফি নিয়ে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে গেস্ট ফ্যাকাল্টি রাখবার, সেই টাকাটা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে তুলে নিতে। ছাত্র শিক্ষক অনুপাতে কোনো ভারসাম্য নেই।
অলরেডি সরকারি তথ্য বলছে, মানে আমরা বলছি না, গভর্নমেন্টের তথ্যই বলছে যে এই মুহূর্তে 32 জন ছাত্র পিছু একজন করে শিক্ষক আছে। কিন্তু বাস্তবতা যদি দেখা যায় স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, মাধ্যমিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গোটাটা জুড়ে এমন স্কুল আছে যেখানে প্রায় 192 জন ছাত্রছাত্রী, একজন মাত্র শিক্ষক। 6500 স্কুল, তো দেখাই গেছে। কলেজে একটার পর একটা ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে, এক একটা বিশ্ববিদ্যালয় স্বনামধন্য কলেজের ডিপার্টমেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। একজন পার্মানেন্ট টিচার, তিনি এইচওডি, আর বাকি 5 জন গেস্ট ফ্যাকাল্টি সপ্তাহে 2 দিন করে আসেন, এসে তারা ক্লাস নিয়ে সেই ক্লাসের টাকাটুকু নিয়ে তারা চলে যাচ্ছে। গোটা পড়াশোনার ক্ষেত্রটাকে এইরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে। এক তো দুর্নীতির মোড়কে মুড়ে রাখা, আর 2 কসমেটিক, সাজানো গোছানো, এমন ভাবে একটা আড়ম্বরের সঙ্গে সাজানো হচ্ছে যাতে ভেতরের ফাঁপা চেহারাটা, কঙ্কালসার চেহারাটা লুকিয়ে রাখা যায়। ছাত্র সপ্তাহ, ছাত্র উৎসব, পাবলিকের টাকা দিয়ে দেব, সোহম, সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেনরা গান গাইছে, ব্রাত্য বসু নিজে হচ্ছে যে মঞ্চের ওপর দাঁড়িয়ে গান গাইছেন এবং তার মার্কশিট তৈরি করছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী নিজে বসে তার মার্কশিট তৈরি করছেন, কে কত নম্বর পেল 10-এ গান গাইবার জন্য। তোমার আমার টাকা, পাবলিকের টাকা দিয়ে এগুলো হচ্ছে ছাত্র সপ্তাহ, ছাত্র উৎসবের নামে। কিন্তু এই গোটা ঢক্কানিনাদে এটা চাপা পড়ে গেল যে ওই ছাত্র সপ্তাহের মধ্যেই ক্যানিং এর একজন 9ম শ্রেণীর ছাত্রী, টোটো চালক বাবা, টাকা জোগাড় করে মেয়েটাকে ভর্তি করাতে পারেনি। এত বেশি টাকা, এত বেশি খরচ স্কুলে পড়ার, সেই টাকা জোগাড় করতে পারেনি বলে মেয়েটা বাধ্য হয়েছিল আত্মহত্যা করতে। এটা তো এটা 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 তো সরকারি খুন বলবো। তার কথা, তার নাম বা তার মানে এইটা আটকানোর জন্য সরকারের কি মনোভাব, সেগুলো ছাত্র সপ্তাহে, ছাত্র উৎসবে এলো না। আমরা সেই কারণে ব্রাত্য বসুর জন্য একটা মার্কশিট প্রস্তুত করেছি। 10টা টপিক, 10টা পয়েন্ট, 10টি পয়েন্টেই উনি 0 পেয়েছেন। ওনার ওই 10-এ 0 পাওয়া মার্কশিটটা বাংলার ছাত্র সমাজ যে মার্কশিট ওনার জন্য প্রস্তুত করেছে, সেই মার্কশিটটা হাতে নিয়েই আমরা আগামী 27 তারিখ বিকাশ ভবনে যাব। ইউজিসির নতুন একটা গাইডলাইন তৈরি হয়েছে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়। অলরেডি কেরালা সরকার একটা তার বিরোধিতা একটা প্রস্তাব পাশ করেছে, পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়তে রাজ্যপাল এবং রাজ্যের একটা সংঘাত লেগে রয়েছে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে। এই বিষয়ে কি বক্তব্য? দেখো, উপাচার্য মানে একটি বিশ্ববিদ্যালয়ের শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তো শুধু নয়, একজন অভিভাবক। রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়, যে কটির আর কি এখনো অব্দি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আছে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় রাজ্যের স্রেফ ঘোষণা হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের চেহারা পায়নি। আমাদের কয়েকদিন আগে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অভিযান হলো, সেখানে গিয়ে জানতে পারলাম অবাক কাণ্ড যে একটা বিশ্ববিদ্যালয় চলছে, সেই বিশ্ববিদ্যালয়ে একমাত্র যিনি উপাচার্য তিনি পার্মানেন্ট চাকুরিজীবী। যিনি রেজিস্ট্রার, ওই দিন উপাচার্য আমাদের সময় দিয়েও তারপর উনি পালিয়ে গেছিলেন, বসতে পারেননি, আমাদের মুখোমুখি হতে চাননি। আমরা রেজিস্ট্রারের সাথে কথা বলতে গেলাম, যিনি রেজিস্ট্রার তিনি হচ্ছে যে মানে টেম্পোরারি, তার পোস্টে অস্থায়ী কন্ট্রাকচুয়াল রেজিস্ট্রার। সিভিক রেজিস্ট্রার দিয়ে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় চলছে, সিভিক প্রফেসর দিয়ে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় চলছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, যা পরবর্তীতে ঘোষণা হয়েছে। অথচ এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ডোমকলে এসএফআই এর কমরেড গুলি খেয়েছিল এই দাবি করতে গিয়ে। অতএব বরাদ্দ তো এক নেই, 2 এই উপাচার্যকে কেন্দ্র করে একটা টাগ অফ ওয়ার, একটা শ্যাডো ওয়ার চালিয়ে যাওয়া হচ্ছে রাজ্যপাল বনাম রাজ্য সংঘাত করে। ওই টুইটারে বা ফেসবুকে ব্লক করে দেওয়ার খেলা চলছে। এর তো উপায় আছে। উপাচার্য আমরা বারবার বলেছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হোক, শিক্ষা অনুরাগী মানুষ, শিক্ষাবিদ, তাদেরকে তুলে আনা হোক। তারা পারবে নতুন করে একটা দিশা দেখাতে, একটা বিকল্পের সন্ধান দিতে, বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে পিঠে নিতে। ইউজিসি যেটা বলছে, ইউজিসি হঠাৎ করে বলে দিল যে যা ঠিক হবে সব হচ্ছে যে কেন্দ্রের সরকার ঠিক করে দেবে, গোটা দেশ জুড়ে উপাচার্য কারা হবে, মানে রাজ্যপালের মাধ্যমে ঠিক হবে, রাজ্যের কোনো বক্তব্য থাকবে না। এটা এক তো অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত,
শিক্ষা কনকারেন্ট লিস্টের ব্যাপার। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকেই একটার পর একটা নীতি গ্রহণ করেছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে, এই ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করবার জন্য। যা যা আইন পাশ করেছে, প্রতিটা আইনে রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হয়েছে। কিন্তু যেটা সিগনিফিকেন্ট, এর বিরুদ্ধে অবিজেপি রাজ্যগুলি, যেখানে সরকারে অবিজেপি দল আছে, বেশিরভাগ রাজ্য, প্রায় সবকটি রাজ্য, তারা বিরোধিতা করেছে, স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু পশ্চিমবাংলার সরকার তারা কোনো স্টেটমেন্ট দিল না। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই, ব্রাত্য বসুর কোনো স্টেটমেন্ট নেই। এই থেকেই তো পরিষ্কার হয় এখানে শিক্ষা ক্ষেত্রে বিজেপি আরএসএস এর এজেন্ডাটাকে ঘুরিয়ে নাক দেখানোর মতন করে ইমপ্লিমেন্ট করবার বন্দোবস্ত করছে তৃণমূল। নাহলে তো তাদেরও একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল এই বিষয়ে, তাদের তো বিরোধিতা করা উচিত ছিল। বিধানসভায় তো তাদের এই নিয়ে আলোচনা করে এর বিরোধী প্রস্তাব বিধানসভায় আনা উচিত ছিল, আনলো না। দ্বিতীয় যে কথাটা ইউজিসি বলছে যে শিক্ষার সঙ্গে সংযুক্ত নয় এমন মানুষজন উপাচার্য হয়ে বসতে পারে। আমরা তো বারবার বলেছি যে এই ভাবনা, এই যে আচার্য হয়ে বসে আছেন রাজ্যপাল, এমনি রাজ্যপাল মানে সাদা হাতি পোষা, যার মনোভাব শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি বা প্রগতির প্রতি যার মনোভাব নেই, এরম কোনো মানুষ কোনোদিন আচার্য বা উপাচার্য হয়ে বসে থেকে পড়াশোনার একটা ক্যাম্পাস, তার ভালো খারাপ এগিয়ে নিয়ে যাওয়া, এই সবটা মানে ভাবতেই পারবেন না। তো আমরা বারবার বলছি বাংলার মাটিতে এরম বহু মানুষজন আছেন যারা এখনো পর্যন্ত বাংলার শিক্ষার কাঠামো, শিক্ষার ব্যবস্থার উন্নতি চান, উন্নতি নিয়ে দিনরাত ভাবেন, এরম অনেক শিক্ষাবিদরা আছে। কই তাদেরকে রাজ্যের সরকার একবারও তো এই অ্যাপ্রোচটা করছে না যে আসুন একসাথে বসি, একটু কথা বলে একটা বিকল্প রাস্তার সন্ধান করি। করছে না, বিকজ দে আর নেগলিজেন্ট টুয়ার্ডস এডুকেশন। তৃণমূলের সরকার ইজ নেগলিজেন্ট টুয়ার্ডস এডুকেশন, কারণ ওরা চায় পড়াশোনার গুরুত্ব পশ্চিমবাংলার মাটিতে কমে যাক। আরএসএস এটা চায় পড়াশোনার গুরুত্ব গোটা দেশ জুড়ে কমে যাক, যাতে আরএসএস যতটুকু পড়াতে চাইবে ততটুকুই পড়াবে, ততটুকুই হলো শিক্ষা। আরএসএস মনে করে শিক্ষার যে সংজ্ঞা নাগপুরে তৈরি হবে, ওই সংজ্ঞার দ্বারাই গোটা দেশের শিক্ষা ব্যবস্থা সূত্রায়িত হবে, এবং তৃণমূল সেটাই পশ্চিমবাংলার মাটিতে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে। তারই ফলাফল এই ইউজিসির এই স্টেটমেন্ট, ইউজিসির এই মনোভাব, এ তো আরএসএস এর মনোভাব। মানে এরপরে যেটা বলতে চাইছে, নাগপুর থেকে ঠিক হবে উপাচার্য কোন বিশ্ববিদ্যালয়ের কে হবে। অলরেডি এখনো তাই হয়, অনেক ক্ষেত্রেই তাই হচ্ছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর মাথাতে তাদেরকেই বসানো আছে যারা আরএসএস এর একদম কোর লোকজন। তাদের কাজই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গোটা পড়াশোনার কাঠামোটাকে আরএসএস এর কাঠামো অনুযায়ী তৈরি করে নেওয়া এবং যন্ত্র মানব তৈরি করা, হাফ স্টুডেন্ট যন্ত্র মানব তৈরি করবার প্ল্যানিং, সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে পশ্চিমবাংলার তৃণমূল। যেমন শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে এনইপির পাল্টা এসএফআই একটি বিকল্প শিক্ষানীতি তৈরি করেছে, যে বিকল্প শিক্ষানীতি বিকাশ ভবন অভিযানের দিন ব্রাত্য বসুর হাতে তুলে দেওয়ার কথা। সেই বিকল্প শিক্ষানীতিতে কোন কোন বিষয় উল্লেখিত রয়েছে? একাধিক। যেমন হচ্ছে 1 নম্বর, আমি এক্ষুনি যে কথাটা তোমার সাথে বলছিলাম, এই উপাচার্য নির্বাচিত হোক গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং অবশ্যই শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষানুরাগী শিক্ষাবিদ তাদেরকে তুলে আনা হোক উপাচার্যের জায়গায়। বিশ্ববিদ্যালয়ের সেনেট সিন্ডিকেট এদেরকে এম্পাওয়ার করা হোক, বিশ্ববিদ্যালয়ের অটোনমি যাতে রক্ষা হয় সেইটার ব্যবস্থা হতে পারে একমাত্র এই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। স্কুলে ইমিডিয়েট জীবনশৈলীর ক্লাস, পক্সো কমিটি যৌন হেনস্থা রোকবার জন্য ইমিডিয়েট তৈরি হওয়া দরকার। গোটা দেশ জুড়ে শিক্ষায় ব্যয় বরাদ্দ যেভাবে কমছে, এখন পড়াশোনার খাতে টাকার যোগান, সরকারি টাকার যোগান বাড়াতে হবে। উপায় কি? তৃণমূল বিজেপি এরা কোনো উপায় দেখাতে পারছে না, আমরা উপায়ের কথা বলছি। বড় লোকের ট্যাক্স, গরিবের মধ্যবিত্তের ঘাড়ের ওপর ট্যাক্সের বোঝা না চাপিয়ে বা পড়াশোনার খরচের বোঝা না চাপিয়ে বড় লোকদের থেকে যে ট্যাক্স, মানে ট্যাক্স দ্য রিচ অ্যান্ড পে ইট ফর এডুকেশন, বড় লোকের ট্যাক্সের টাকায় গরিব মধ্যবিত্তের সরকারি পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, পশ্চিমবাংলা জুড়ে এতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ তারা চালাচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যা মুনাফা তারা তৈরি করছে,
তার একটা অংশ যদি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রিভাইভ করবার কাজে ব্যবহার করা হয়, কি অসুবিধা আছে? সরকারকে তো এই নীতিটা গ্রহণ করতে হবে। এটা এসএফআই এই বিকল্প শিক্ষানীতি প্রস্তাব করছে, সাজেস্ট করছে, কিন্তু কি ইমপ্লিমেন্ট তো সরকারকে করতে হবে। সরকার যদি ইমপ্লিমেন্ট না করতে চায় তাহলে তো মুশকিল। একই রকম ভাবে এই গোটা দেশ জুড়ে আমরা এখন দেখছি সংবিধানের প্রতি একটা অনাস্থার মনোভাব তৈরি করবার চেষ্টা হচ্ছে। আম্বেদকারকে সরাসরি আক্রমণ করা হচ্ছে আম্বেদকারেরই ঘরের মধ্যে দাঁড়িয়ে। সংসদ ভবন মানে আম্বেদকারের ঘর, সেই তার নিজের ঘরে দাঁড়িয়েই তাকে আক্রমণ করছে দেশের 2 নম্বর নেতা স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পশ্চিমবাংলার সমস্ত স্কুলে শুরুতে যে সময় অ্যাসেম্বলি হয়, প্রার্থনা হয়, যে জায়গাটায় দাঁড়িয়ে, সেইখানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হোক। ভারত ভাবনা, একসাথে বাঁচা, জুড়ে জুড়ে থাকা, আরএসএস এর সাম্প্রদায়িকতার সিলেবাসের বিরুদ্ধে ভারত ভাবনার ক্লাস প্রতি সপ্তাহে একটা করে পিরিয়ড স্কুলে ভারত ভাবনার ক্লাস হিসেবে সামনে রাখা হোক। এই ধরনের অনেক ভাবনা। কলেজের কলেজের যে ফি স্ট্রাকচার তৈরি হচ্ছে, এই ফি স্ট্রাকচারের এই ব্যাপক বৃদ্ধি তো সেলফ ফিন্যান্স কোর্সের ফলে। সরকারি ভর্তুকি বাড়াতে হবে, ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে হবে। স্কুল তুলে দিয়ে ছাত্র শিক্ষক অনুপাতে কোনোদিন ভারসাম্য আসতে পারে না। এই যে ড্রপ আউট রোকবার জন্য যে কথা আমরা বারবার বলছি, যে স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, বিশেষ অর্থনৈতিক বরাদ্দ না বাড়ালে গ্রামে গ্রামে যদি এই ধরনের ড্রপ আউট সেল পঞ্চায়েতে তারা ফাংশনিং না করে, যে বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে, অভিভাবকদেরকে বুঝিয়ে ছেলেটাকে স্কুলমুখী করা। সাক্ষরতা অভিযান তো এই পশ্চিমবাংলার বুকেই হয়েছিল। সাক্ষরতা অভিযানের মাধ্যমেই তো একটা বড় অংশের ড্রপ আউট হয়ে যাওয়া ছাত্রছাত্রী দ্বারা স্কুলমুখী হয়েছিল। আচ্ছা, ধরে নিলাম স্কুল বন্ধ হচ্ছে, নিউ স্টার্ট আপ স্কুল 2008 সাল থেকে 2010 সালের মধ্যে গোটা বাংলা জুড়ে 3000 স্কুল তৈরি করা হয়েছিল, নিউ স্টার্ট আপ স্কুল। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, ইউনিট 1 মাদ্রাসা শিক্ষা কেন্দ্র 100খানা নতুন করে 100টা তৈরি করা হয়েছিল 1 বছরের মধ্যে, 2009 থেকে 2010-এর মধ্যে। এখন সেগুলোর কি অবস্থা? এই 100টা নতুন ইউনিট 1 মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের মধ্যে মানে খোঁজ নিলে জানা যাবে 90টা বন্ধ হয়ে পড়ে আছে। আমি একটি মাদ্রাসার উদাহরণ বলতে পারি তোমাকে। 96 জন ছাত্রী পড়াশুনো করে, 96 জন ছাত্রী পড়াশুনো করছে, একজন মাত্র টিচার। সেই টিচার সে হিমশিম খাচ্ছে, সে বলছে আমি কালকে পারলে আমি পালিয়ে যাব, কারণ আমাকেই গ্রামে গ্রামে গিয়ে মেয়েগুলোকে ধরে নিয়ে আসতে হয়, তারপর তাদেরকে আমায় পড়াতে হয়, তারপর তাদের খাবারের ব্যবস্থা করতে হয়, তাদের স্বাস্থ্যের কোনো যাতে অসুবিধা না হয়, তাদের সেই হাইজিন মেনটেন করার সমস্ত ব্যবস্থা তাকে করতে হয়। অতএব এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, যেখানে পড়াশোনাটা ক্রমশ আরো বেশি কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে মানুষের কাছে, সেই ব্যবস্থাটাকে যদি বদলাতে হয় তাহলে বিকল্প ছাড়া কোনো উপায় নেই। আমাদের বিকল্প শিক্ষানীতি সেই দিশাই দেখাচ্ছে। ছাত্র সংসদ, স্কুল পরিচালন সমিতি, যে ফোরামগুলো, প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছিল যাতে এই যে সরকারি টাকা, সেই সরকারি টাকা কিভাবে ইউজ হবে এইটা দেখবার জন্য, তার সুপারভিশনের জন্য। ছাত্র সংসদ, কলেজের মধ্যে ছেলেমেয়েরা কথা বলবে, মুক্ত চিন্তার প্রসার, স্বাধীন চেতাভাবে তাদের চলাফেরা করা, একটা মতামত বিনিময়ের প্ল্যাটফর্ম, আলোচনার মাধ্যম, এই সমস্তটা বন্ধ। ছাত্র সংসদ নির্বাচন 8 বছর ধরে পশ্চিমবাংলার বুকে বন্ধ। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। ছাত্র সংসদ বিষয়ক আইন বামফ্রন্ট সরকারের সময় এই আইন প্রণয়ন করা হয়, প্রতি বছর নির্বাচন করতে হবে। ছাত্র সংসদটা পার্লামেন্টের মতন বা বিধানসভার মতন ব্যাপার নয় যে 5 বছর অন্তর অন্তর ভোট হবে, প্রতি বছর ভোট হওয়ার কথা। করছে না ভোট, জুজু দেখাচ্ছে, মাঝে মধ্যে ললিপপ দেখাচ্ছে, হ্যাঁ করে দেবো, এই তো করে দেবো, তারপর আবার জেকে সেই কেন কাটমানি জেনারেটর মেশিনটা চালিয়ে রাখতে হবে ক্যাম্পাসের ভেতর। ছাত্র সংসদ নির্বাচন হলে তৃণমূল যে কাটমানি তৈরি করবার ব্যবস্থা করেছে ক্যাম্পাসের ভেতর, সেই ব্যবস্থাটা ভেঙে যাবে। স্কুল পরিচালন সমিতি কারা চালাচ্ছে, কোন মাতব্বররা আছে? আমরা বলেছি ফ্রি ইন্টারনেট দিতে হবে সমস্ত ক্যাম্পাসে। এ কি নতুন কথা নাকি? এই ভারতবর্ষের বুকেই একটি রাজ্য সে তো করে দেখিয়েছে, কেরালা। সরকারি টাকায় ইন্টারনেট পরিষেবা মানুষের জন্য ফ্রিতে, বিনামূল্যে। ট্যাব দিচ্ছ, সেই ট্যাবটা ব্যবহার করার উপায় দিচ্ছ না তো।
যে হাতে ট্যাব পাচ্ছে সেটি ট্যাবটা ব্যবহার করতে গেলে তাকে একটা জিওর সিম ভরতে হচ্ছে, 3 মাস অন্তর তাকে 850 টাকা দিয়ে রিচার্জ করতে হচ্ছে। অতএব সরকার ট্যাব কিনে দিচ্ছে আর উপায় করে দিচ্ছে আম্বানির মুনাফা তৈরি করবার জন্য। তাহলে ফ্রি ইন্টারনেট দাও। তুমি গোটা রাজ্যে দিতে না পারো, তুমি স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মাদ্রাসা ক্যাম্পাস, এই জায়গায় দাও। কোনো অভিমুখ নেই। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি শিক্ষাকে লাটে তুলে দেওয়া। এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমেই একমাত্র আবার বাংলার পড়াশোনার জগৎ, যে বাংলার মাটিতে সর্বজনীন শিক্ষা, যে বাংলার মাটিতে রবি ঠাকুরের শিক্ষা ভাবনা, শান্তিনিকেতন তৈরি হওয়া কোন ভাবনা থেকে? সর্বজনীন শিক্ষা, সবাই পড়বে। পরবর্তীতে বামফ্রন্ট সরকারের শিক্ষার সম্প্রসারণের নীতি, এই ভাবনাটাকেই দুমড়ে মুচড়ে, ইতিহাসটাকে ভুলিয়ে দিয়ে একটা নতুন, একটা কেঠো কসমেটিক ভাবনাকে সামনে রেখেছে এই রাজ্যের সরকার, যার মাধ্যমে পিপিপি মডেলটাকে ইন্ট্রোডিউস করতে চাইছে এবং আসলে বিজেপির এনইপিটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে আমাদের রাজ্যের বুকে। তার বিরুদ্ধেই বিকাশ ভবন অভিযান। আমরা স্লোগান দিয়েছি রিক্লেম এডুকেশন। আমরা গোটা বছর, শুধু বিকাশ ভবন অভিযানে এই লড়াই থেমে থাকবে না, গোটা বছর ধরে আমরা এই বছরের শুরুতেই এটা ঘোষণা করেছি, এই বছরটাকে 2025 সাল ইয়ার ফর এডুকেশন। গোটা বছর ধরে শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে, বাংলার শিক্ষাকে পুনরুদ্ধার করতে, রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করো, এই স্লোগান নিয়েই গোটা বছর জুড়ে ছাত্র, শিক্ষক, অভিভাবক, অধ্যাপক, শিক্ষানুরাগী সমস্ত মানুষজনদেরকে এক জায়গায় করে জড়ো করে লড়াই। এই লড়াইয়ের হাতিয়ার আমাদের বিকল্প শিক্ষানীতি, আর এই লড়াইয়ের প্রথম ধাপ বিকাশ ভবন আগামী 27 তারিখ। অসংখ্য ধন্যবাদ দেবাঞ্জন দাকে আমাদের সময় দেওয়ার জন্য। আগামী 27 তারিখ এসএফআই বিকাশ ভবন অভিযান সরাসরি আপনাদের লাইভ সম্প্রচারিত হবে গণশক্তির ফেসবুক পেজে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।